প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলোচনা করছিলাম ধ্বনি বিজ্ঞান ও ভাষা তত্ত্ব এই কোর্সটি নিয়ে। আজ আলোচনা করব এই কোর্সেরই একটি গুরুত্বপূর্ণ অংশ, ভাষার শ্রেণীবিন্যাস সম্পর্কে। বিশ্বের প্রচলিত ও বর্তমানে অপ্রচলিত ভাষাসমূহের বংশগত সম্পর্ক, গঠনগত অর্থাৎ ব্যাকরণগত বা রূপগত বৈশিষ্ট্য এবং সেগুলির রাজনৈতিক ও ভৌগোলিক বিভাজনের প্রেক্ষিতে শ্রেণীবিন্যাস করা সম্ভব। ভাষা শ্রেণীবিন্যাসের এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে সম্পর্ক বিদ্যমান থাকলেও প্রকৃতপক্ষে প্রত্যেকটি শ্রেণী স্বকীয় বৈশিষ্ট্যে স্বতন্ত্র। উদাহরণস্বরূপ বলা যায় যে দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক ভাষা পাশাপাশি অবস্থান করলেও ভাষাগুলি পরস্পর সম্পর্কিত নয়। তিন শ্রেণীর ভাষাবিন্যাস পদ্ধতির মধ্যে বংশগত ও রূপতাত্ত্বিক শ্রেণীবিন্যাস ভাষা শ্রেণীকরণে অত্যন্ত প্রচলিত, অর্থাৎ ভাষাকে মোট 6টি ভাগে এখানে ভাগ দেখানো হয়েছে, 6টি শাখাভুক্ত করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে বংশগত শ্রেণীবিন্যাস, তারপর হচ্ছে রূপতাত্ত্বিক শ্রেণীবিন্যাস, তারপর হচ্ছে ভাষার রাজনৈতিক ও ভৌগোলিক শ্রেণীবিন্যাস, তারপর সার্বজনীন ভাষাবিন্যাস, সমাজ ভাষাতাত্ত্বিক শ্রেণীবিন্যাস এবং শব্দ পরিসংখ্যান তত্ত্বীয় শ্রেণীবিন্যাস। তো অনেক ভাষাবিদ ভাষাকে এই 6টি শ্রেণীতে না দিয়ে মোট 3টি শ্রেণীতে দিয়েছেন। তার মধ্যে নিচের যে 3টি অর্থাৎ সার্বজনীন, সমাজ ভাষাতাত্ত্বিক এবং শব্দ পরিসংখ্যান তত্ত্বীয়, এই 3টিকে তারা ভাষার রাজনৈতিক ও ভৌগোলিক শ্রেণীবিন্যাসের আওতাভুক্ত করেছেন। এই 6টি শ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি যে দুটো শ্রেণী সবচেয়ে বেশি আলোচনা করা হয় বা পাঠ করা হয় সেগুলো হচ্ছে বংশগত শ্রেণীবিন্যাস এবং রূপতাত্ত্বিক শ্রেণীবিন্যাস। আবার এই বংশগত শ্রেণীবিন্যাসের মধ্যে আমরা দেখতে পাই আরও অনেক প্রকারের শ্রেণীবিন্যাস রয়েছে। তো মোট কথা হচ্ছে যে আমি আজকের আলোচনায় প্রত্যেকটি শ্রেণীবিন্যাস ধরে ধরে আলোচনা করব না, এগুলো ইতিহাসের মতো আপনি একবার পড়লেই মোটামুটি বুঝতে পারবেন। এখানে বলা হয়েছে যে কোন কোন শ্রেণীবিন্যাসে আওতাভুক্ত কোন কোন ভাষা। তো এই শাখাগুলো উদ্ভবের ইতিহাস সম্পর্কে এবং প্রেক্ষাপটটা মোটামুটি আলোচনা করা হয়েছে, এগুলো বুঝিয়ে দেবার মতো কিছু নেই। আপনি যদি প্রত্যেকটি ভাষার শ্রেণী একবার করে রিডিং পড়েন তো আপনাকে আর পড়তে হবে না। তো যাই হোক, আমি প্রত্যেকটি শ্রেণীবিন্যাসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তো প্রথমে আমরা যাব বংশগত শ্রেণীবিন্যাসের আলোচনায়। ভাষার শ্রেণীবিন্যাসে বংশগত পদ্ধতি বহুলভাবে প্রয়োগ করা হয়ে থাকে। তুলনামূলক ভাষা তত্ত্বে বংশগত শ্রেণীবিন্যাস বহুল প্রচলিত। ভাষায় এই শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে বিভিন্ন ভাষায় ব্যবহৃত রূপমূল উদ্ভবের দিকটি তুলনা করা হয়। বিভিন্ন ভাষায় ব্যবহৃত রূপমূলের গঠন, রীতি ও অর্থগত সাদৃশ্যের প্রেক্ষিতে বংশগত শ্রেণীবিন্যাস নির্ণীত হয়ে থাকে। এক্ষেত্রে বিভিন্ন ভাষার রূপমূলগত সাদৃশ্য দেখে অনুমান করা হয় যে এই ভাষাগুলি একই মূল ভাষা থেকে উদ্ভূত অথবা ভাষাগুলি সাধারণ একটি ভাষা থেকে পরবর্তীকালে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বংশগত সম্পর্কের ক্ষেত্রে ভাষার সঙ্গে গাছের তুলনা দেওয়া হয়ে থাকে। গাছের মূলের সঙ্গে তার শাখার যে সম্পর্ক বিদ্যমান, মূল ভাষার সঙ্গেও পরবর্তীকালে বিচ্ছিন্ন ভাষার একই সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ এই যে এই বংশগত শ্রেণীবিন্যাসের মধ্যে যতগুলো ভাষা রয়েছে সবগুলো ভাষার আপনার যে রূপমূলগত সাদৃশ্য, রূপমূলগত একটা মিল, এগুলো আমরা দেখতে পাই। এই মিল দেখেই ভাষাবিদরা এই ভাষাগুলোকে শ্রেণীবিন্যাস করেছেন, শ্রেণী বিভাজন করেছেন। তো এখানে বলা হয়েছে যে বংশগত শ্রেণীবিন্যাস এর গাছের সাথে তুলনা দেওয়া হয়েছে, যে গাছের মূলের সঙ্গে তার শাখার যে সম্পর্ক রয়েছে, মূল ভাষার সঙ্গেও পরবর্তীকালে বিচ্ছিন্ন ভাষার সম্পর্ক রয়েছে। বাংলা, আসামি, উড়িয়া, গুজরাটি, হিন্দি প্রভৃতি ভাষাগুলি প্রাকৃত ভাষা থেকে উদ্ভূত বলে বর্তমানে এগুলো প্রাকৃত থেকে বিচ্ছিন্ন ভাষা হলেও একই ভাষামূল থেকে উদ্ভূত। যেসব ভাষা প্রাচীনকালীন একই ভাষা থেকে উদ্ভূত সেগুলোকে একত্রে একই ভাষার বংশোদ্ভূত বলে ধরে নেওয়া হয়। তো
এই বাংলা, আসামি প্রভৃতি ভাষা প্রাকৃত থেকে উদ্ভূত হলেও এগুলির তুলনামূলক প্রাচীন বিবর্তন ধারা লক্ষ্য করলে দেখা যাবে যে এই ভাষাগুলির আরও প্রাচীন স্তর রয়েছে। এগুলি প্রাকৃত এবং তারও আগে ইন্দো ইরানীয় শাখার অন্তর্ভুক্ত। আমি আপনাদের আলোচনা করেছিলাম এর আগে যে ইন্দো ইউরোপীয় ভাষা, ওই ইন্দো ইউরোপীয় ভাষার মধ্যে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে অর্থাৎ ওই বংশ থেকে যতগুলো ভাষা বের হয়েছে সেই ভাষা সম্পর্কে আমি ওই আলোচনায় বিস্তারিত আলোচনা করেছি। আপনারা যদি ইন্দো ইউরোপীয় ওই আলোচনাটা মনোযোগ দিয়ে পুরোপুরি শুনে থাকেন তাহলে আমি আশা করব যে ভাষার শ্রেণীবিন্যাস সম্পর্কে আপনারা অনেক ধারণা লাভ করতে পারবেন। তো এই বংশগত শ্রেণীবিন্যাসকে আরও বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন ইন্দো ইউরোপীয় ভাষা, আলতাইক ভাষা, সিনো তিবেতীয় ভাষা, দক্ষিণ পূর্ব এশিয়ার ভাষা, মালয় পলিনেশীয় ভাষা, আফ্রিকার ভাষা, রেড ইন্ডিয়ানদের ভাষা ও অন্যান্য ভাষা। আবার দেখুন এই ইন্দো ইউরোপীয় ভাষাকেও আরও বেশ কয়েকটি শাখায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ইন্দো ইরানীয় ভাষা, আর্মেনীয়, গ্রিক, আলবানীয়, ইটালীয়, সেল্টিক, জার্মানীয়, বাল্টোস্লাভীয়, আনাতোলীয় এবং তুখারীয়। আবার অন্যদিকে এই যে আফ্রিকার ভাষা, এই আফ্রিকার ভাষা থেকেও আমরা কয়েকটি ভাষা পাই। আফ্রো এশীয় ভাষা, নাইজার কঙ্গো ভাষা, নাইলো সাহারা ভাষা, খৈশান ভাষা। তো আমি একটি পিডিএফ দিয়ে দিব, এই যে এই ভাষা শ্রেণীবিন্যাসের বিস্তারিত যে পড়াশোনা সেই বিষয়ে একটা পিডিএফ আমি দিব আপনাদেরকে। সেই পিডিএফটি হচ্ছে আধুনিক ভাষা তত্ত্ব, অর্থাৎ আবুল কালাম মঞ্জুর মোর্শেদের আধুনিক ভাষা তত্ত্ব, ওই বই থেকে আমি আলোচনা করছি। এবং ওই বইয়ের এই যে ভাষার শ্রেণীবিন্যাসের যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়টি আমি পিডিএফ আকারে এই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে পড়ে নেবেন। অবশ্যই পড়বেন, একবার হলেও পড়বেন। পড়লে এ ভাষা শ্রেণীবিন্যাস সম্পর্কে অনেক ধারণা অর্জিত হবে। তো এই ইন্দো ইউরোপীয় ভাষার যে গ্রিক ভাষা, এখানে দেখি কি বলা হয়েছে। গ্রিক ভাষাভাষীর সংখ্যা অল্প হলেও ঐতিহাসিক ভাষাতত্ত্বে গ্রিক ভাষার গুরুত্ব অপরিসীম। গ্রিক ইতিহাস থেকে জানা যায় যে 2000 খ্রিস্টপূর্বে গ্রিস অনার্য জাতি দ্বারা অধ্যুষিত ছিল। 2000 খ্রিস্টপূর্বে গ্রিকরা বর্তমানে গ্রিসের দক্ষিণ দিক থেকে প্রবেশ করে বর্তমান গ্রিস সংলগ্ন দ্বীপপুঞ্জ এবং কতিপয় ভূমধ্য সাগরীয় অঞ্চল দখল করেন। প্রাচীন গ্রিক ভাষা সম্পর্কে তথ্য পাওয়া যায় 7ম শতকে রচিত নিদর্শন থেকে। ইলিয়াড ও ওডিসি প্রাচীনকালে রচিত বলে অনুমান করা সত্ত্বেও এগুলোর রচনাকাল সম্পর্কে নিঃসংশয় প্রমাণ পাওয়া যায়নি। প্রাপ্ত তথ্য থেকে জানা যায় প্রচলিত গ্রিক ভাষা 2 ভাগে বিভক্ত, পশ্চিমাঞ্চলীয় ও পূর্বাঞ্চলীয় গ্রিক। পশ্চিম গ্রিক আবার 2 পর্যায়ে বিভক্ত, উত্তর পশ্চিম ও ডোরিক। এবং পূর্বাঞ্চলীয় গ্রিকের অন্তর্ভুক্ত হচ্ছে আটিকা ও এশিয়া মাইনরে ব্যবহৃত আটিক আয়নিক। এর দ্বিতীয় উপশাখা হচ্ছে বেউটিয়া ও থিসালিতে ব্যবহৃত আয়নিক। তৃতীয় উপভাষায় অন্তর্ভুক্ত হয়েছে সাইপ্রাস ও পেলোপানিসে প্রচলিত আরকাডা সাইপ্রিয়। ঐতিহাসিক বিচারে গ্রিক ভাষার প্রচলিত উপভাষা হচ্ছে এথেন্সে ব্যবহৃত অ্যাটিক গ্রিক। এথেন্সের গুরুত্ব ও জ্ঞানীদের প্রভাবের জন্যে এই ভাষা প্রায় সমগ্র গ্রিসে পরিব্যাপ্ত হয়। আলেকজান্ডারও এ ভাষা তার সমগ্র সাম্রাজ্যে পরিব্যাপ্ত করেন। গ্রিসের রাজনৈতিক ক্ষমতা হ্রাসের সঙ্গে সঙ্গে গ্রিক ভাষা ব্যবহারের পরিধিও সংকুচিত হয়ে আসে এবং বর্তমানে গ্রিস, সাইপ্রাস ও তুরস্কের কিছু অঞ্চলে এ ভাষা প্রচলিত। তো আরেকটি যে প্রকারভেদ রূপতাত্ত্বিক শ্রেণীবিন্যাস, এই রূপতাত্ত্বিক শ্রেণীবিন্যাস ভাষার রূপতাত্ত্বিক শ্রেণীবিন্যাসে ইতিহাস, ভৌগোলিক সীমানা অথবা সামাজিক জীবনের বিন্যাসগত দিক বর্জিত হয়। এই পদ্ধতিতে ভাষা গঠনে পরিদৃশ্যমান উপাদানের প্রেক্ষিতে উপাদানের উপস্থিতি ও অনুপস্থিতি লক্ষ্য করে ভাষা বিন্যাস করা হয় বলে এই পদ্ধতি অন্যান্য পদ্ধতির তুলনায় অপেক্ষাকৃত বিজ্ঞানসম্মত। বাস্তবে অবশ্য অনেক সময় এই পদ্ধতি সুফলদায়ক নয়। তার কারণ অনেক সময় ভাষার সাংগঠনিক জটিলতার জন্যে এই পদ্ধতি প্রয়োগে অসুবিধা দেখা দেয়। ভাষার রূপতাত্ত্বিক শ্রেণীবিন্যাসে গঠনগত বৈশিষ্ট্যের সাহায্যে আলোচিত এবং এক্ষেত্রে ভাষাগুলি বংশগত বা ভৌগোলিক দিক থেকে সমশ্রেণীর কিনা তা বিবেচ্য নয়। এই পদ্ধতির সাহায্যে বিভিন্ন ভাষার মূল ধ্বনিতে স্বর আছে কি না
স্বরাঘাত মূল ধ্বনিগত কিনা, ব্যাকরণের সম্প্রসারিত রূপ, রূপমূলের সাংগঠনিক প্রকৃতি কী প্রভৃতি দিক বিবেচিত হয়ে থাকে। অন্যভাবে বলা যায়, বিভিন্ন ভাষার মধ্যে প্রধান বৈশিষ্ট্য অথবা সমধর্মীয় ব্যাকরণ রীতির উপর গুরুত্ব আরোপ করা হয়। 19 শতক থেকে ভাষার শ্রেণীবিন্যাসে রূপতাত্ত্বিক পদ্ধতির উপর বিশেষ গুরুত্ব আরোপিত হতে থাকে। এক্ষেত্রে 1818 খ্রিস্টাব্দে স্লেগেল প্রস্তাবিত পদ্ধতি উল্লেখযোগ্য। তিনি ভাষার অর্থগত উপাদান অর্থাৎ রূপ, মূল এবং তার পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করেন। পরবর্তীকালে অন্যান্য ভাষাতাত্ত্বিক এই পদ্ধতি আরও আধুনিকীকরণ করেন। এদের মধ্যে সাপিরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই প্রক্রিয়ায় ভাষা শ্রেণীবিন্যাসে অনেকগুলি ধারা বিদ্যমান। এগুলো যথাক্রমে ধ্বনিতত্ত্বীয় ব্যাকরণগত শ্রেণীবিন্যাস, রূপতাত্ত্বিক ব্যাকরণগত শ্রেণীবিন্যাস, অতিরিক্ত ধ্বনিমূলীয় উপাদানমূলক ব্যাকরণগত শ্রেণীবিন্যাস, বাক্যতত্ত্বীয় ব্যাকরণগত শ্রেণীবিন্যাস, পরে হচ্ছে অর্থমূলক ব্যাকরণগত শ্রেণীবিন্যাস, প্রতীকী ব্যাকরণগত শ্রেণীবিন্যাস ও জ্ঞাতিকেন্দ্রিক শ্রেণীবিন্যাস। সাধারণভাবে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের প্রেক্ষিতে ভাষার ব্যাকরণগত শ্রেণীবিন্যাস অধিকতর প্রচলিত হলেও ভাষা তত্ত্ববিদরা অন্যান্য শ্রেণীবিন্যাসের উপরও গুরুত্ব আরোপ করেছেন। বর্তমান পর্যায়ে বিভিন্ন শ্রেণীর ভাষাগত শ্রেণীবিন্যাস বর্ণনার পর রূপতাত্ত্বিক শ্রেণীবিন্যাস সম্পর্কিত ঐতিহাসিক সমীক্ষা করা হয়েছে। তো এই রূপতাত্ত্বিক শ্রেণীবিন্যাসের পদ্ধতি ধারাকেও আরও বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন 19 শতকে প্রচলিত সূত্র, ভাষাবিন্যাস পদ্ধতির বিস্তৃতিকরণ, 20 শতক অর্থাৎ প্রাচীন মতের যে অনুবর্তন এবং ভাষার আধুনিক শ্রেণীবিন্যাস। এখানে আমরা দেখতে পাবো যে এই যে 19 শতকের প্রচলিত সূত্র, এখানে রূপমূলের যে বিভিন্ন সূত্রগুলো এখানে আলোচনা করেছে, সেখানে এই সূত্রের ইতিহাসগুলো এখানে আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই ভাষা বিন্যাস পদ্ধতির বিস্তৃতিকরণে যারা অবদান রেখেছিলেন, যেসব ভাষাবিদরা, তাদের সম্পর্কে আমরা এখানে দেখতে পাবো। যেমন হেভেন স্টাইনথল, পরে ম্যাক্স মুলার প্রস্তাব, ভাষা বিন্যাসের যে প্রস্তাবগুলো করেন সেগুলো এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে। আবার ফ্রান্স মিস্টেলি, আবার 20 শতকে আমরা দেখতে পাই F.N. ফিঙ্ক, এডওয়ার্ড সাপির, জোসেফ এইচ গ্রিনবার্গ প্রভৃতি মনীষীগণের অবদান সম্পর্কে আমরা এখানে জানতে পাবো। তো আরেকটি হচ্ছে ভাষার রূপতাত্ত্বিক শ্রেণীবিন্যাস। ভাষার রূপতাত্ত্বিক শ্রেণীবিন্যাসের মধ্যে 3টি শাখা আমরা পাই: অজৈব ভাষা, জৈব ভাষা এবং বাংলার শ্রেণীবিন্যাস। তো অজৈব ভাষা কি? অজৈব ভাষা হচ্ছে যেসব ভাষার ব্যাকরণগত বৈশিষ্ট্য রূপমূলের অভ্যন্তরীণ বা বহির্ভাগীয় কোনো আকার পরিবর্তন ছাড়াই শুধুমাত্র রূপমূলের অবস্থান দ্বারা নির্দেশ করা হয়, এই শ্রেণীর ভাষা হচ্ছে অজৈব ভাষা রূপে পরিচিত। আরেকটা হচ্ছে জৈব ভাষা। জৈব ভাষা হচ্ছে অজৈব ভাষার ঠিক বিপরীত। এই শ্রেণীর ভাষা বৈশিষ্ট্য হলো বাক্যগত সম্পর্ক রূপমূলের অভ্যন্তরীণ পরিবর্তন অথবা রূপমূলে যেভাবে বিভিন্ন শ্রেণীয় প্রত্যয় বিভক্তি সংযুক্ত হয় তার সাহায্যে নির্দেশ করা হয়ে থাকে। জৈব ভাষায় যেভাবে বাক্যগত প্রক্রিয়া বিদ্যমান তার প্রেক্ষিতে 3 শ্রেণীতে বিভক্ত। এগুলো হচ্ছে সংহতিমূলক, যৌগিক ও সাধিত। এগুলো আমরা বই পড়ে জেনে নেব। মূল কথা হচ্ছে আমি এখানে আপনাদেরকে ভাষার যে শ্রেণীবিন্যাসগুলো রয়েছে, আমরা এখানে মূলত 6টি শাখা দেখতে পাই। তার মধ্যে সবচেয়ে বেশি যে 2টি শাখা আলোচিত বা আলোচনা করা হয় সেগুলো হচ্ছে বংশগত শ্রেণীবিন্যাস এবং রূপতাত্ত্বিক শ্রেণীবিন্যাস। তো এই বংশগত শ্রেণীবিন্যাস এবং রূপতাত্ত্বিক শ্রেণীবিন্যাসের মধ্যে অনেক প্রকারভেদ রয়েছে, অনেক শাখা প্রশাখা রয়েছে। এগুলোর সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিলাম। এগুলো আপনাদেরকে বিস্তারিত আলোচনা এজন্য করলাম না যে এখানে আলোচনা কিছু নেই, এগুলো আপনাদেরকে পাঠ করে জেনে নিতে হবে। এগুলো ইতিহাসমূলক। এখানে আমরা দেখতে পাবো যে কোন শাখা থেকে কোন আরও শাখার যে উৎপত্তি, সেই উৎপত্তি সম্পর্কে আমরা জানতে পারবো। সেই উৎপত্তিতে এবং রূপমূলের গঠন বিন্যাসে যেসব মনীষীরা অবদান রেখেছেন সেই সব মনীষীদের এই অবদানের কথাও আমরা এখানে জানতে পারবো। আমি এই জন্য আধুনিক ভাষা তত্ত্ব বই থেকে ভাষার শ্রেণীবিন্যাসের পুরো অধ্যায়টি PDF আকারে তৈরি করে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা এখান থেকে সংগ্রহ করে অবশ্যই পড়বেন এবং আপনারা চেষ্টা করবেন মূল বই কিনে পড়তে। তো এই হচ্ছে ভাষার শ্রেণীবিন্যাস। আমি আশা করব যে আপনারা মোটামুটিভাবে ভাষার শ্রেণীবিন্যাস সম্পর্কে জানতে পেরেছেন এবং আমি এটাও প্রত্যাশা করব
বই পড়ে আপনারা এই সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেবেন। তো এই হচ্ছে আজকের ক্লাস। আগামী ক্লাসে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।